আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলকে গুণগত রসায়ন লেকচার নম্বর 1-এ স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করব কোয়ান্টাম সংখ্যার মধ্যে দিয়ে। তো তোমরা বইয়ের শুরুতে দেখবে প্রথমেই একেবারে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা মডেল আছে, যেমন রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, বেশ কয়েকটা মডেল আছে। ঠিক আছে, তো এগুলো অনেকটা বাচ্চা লেভেলের পড়া, তোমরা নিজেরা পড়লেই দেখা যাচ্ছে ওগুলো পারবে ইনশাআল্লাহ। তো আমি প্রথমেই এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা দিয়ে স্টার্ট করবো, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার মধ্যে দিয়ে। তো কোয়ান্টাম সংখ্যার মধ্যে দিয়ে যে স্টার্ট করবো তার আগে আমাদের সিম্পলি আমরা যে ছোটো ক্লাস অর্থাৎ 19-এ যে পড়ে আসছি পরমাণুর গঠন, সেখান থেকে আমি স্টার্ট করে নিয়ে কোয়ান্টাম সংখ্যায় ঢুকতেছি। তো আমি ক্লাসে স্টার্ট করি। তো সাপোজ আমি প্রথমেই একটা পরমাণুর গঠন একদম সিম্পলি ছোটোবেলায় যেরকম পড়ছি, যাতে আমাদের প্রথমেই আনকমন না লাগে সেরকম আঁকার ট্রাই করলাম। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা, 2টা, 8টা আর একটা, মানে 10, 11টা, টোটাল 11টা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে পরমাণু সামগ্রিকভাবে কি চার্জ নিরপেক্ষ, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে ঠিক যে কয়টা ইলেকট্রন থাকে, পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে ঠিক সেই কয়টা কি প্রোটন থাকে। এই জন্য কি, এবং প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ কি পরস্পর বিপরীত, অ্যান্ড দেখা যাচ্ছে পরমাণুতে যে সংখ্যা সমান। যেমন এখানে 11টা ইলেকট্রন আছে, তাহলে কেন্দ্রে নিউক্লিয়াসে কি ধনাত্মক আধানযুক্ত কি প্রোটনের সংখ্যাও ঠিক 11টাই হবে। দ্যাটস ওয়াই পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। তাহলে এখানে আমি দেখতেছি যে 11টা ইলেকট্রন আছে, তার মানে এটা যেই পরমাণুর, সেই পরমাণুর কি নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও 11টা, তার মানে পারমাণবিক সংখ্যা কত, 11। ঠিক আছে, কারণ পারমাণবিক সংখ্যা মানেই তো আমরা জানি যে প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা কি 11 সোডিয়াম। এখানে 11 দ্বারা বোঝাচ্ছে যে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, মানে আর পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। আচ্ছা, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম, 11 দ্বারা কি বুঝতেছি, প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা 11। আচ্ছা, প্রোটন সংখ্যা 11টা, এই জন্যই পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, কারণ প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা একই। ঠিক আছে, আর নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন আছে, ইলেকট্রন সংখ্যাও 11। এই জন্য দেখা যাচ্ছে প্রোটনের চার্জ আমরা ধরি কি প্লাস, আর ইলেকট্রনের চার্জ ধরি মাইনাস, অর্থাৎ অ্যান্ড চার্জ হয় কি, চার্জ হওয়ার মান হচ্ছে সমান। ঠিক আছে, চার্জ হওয়ার মান কি সমান, অ্যান্ড এটা বিপরীতমুখী, যে কারণে আমরা বলতে পারি পরমাণু কি সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। আচ্ছা, এবং সোডিয়ামের দেখা যাচ্ছে নিউক্লিয়াসে 12টা নিউট্রন থাকে, 12টা নিউট্রন থাকে। যদি 12টা নিউট্রন থাকে, আমরা ছোটবেলা থেকে জানি যে ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে আমাদের সোডিয়ামের ভর সংখ্যা কত হবে, ভর সংখ্যা হবে 23। আচ্ছা, তো এখন এই যেটুকু কথা আমি বললাম, এইটুকু আমরা কম বেশি সবাই জানি। ঠিক আছে, তো এখন আমি কোয়ান্টাম সংখ্যায় যাওয়ার আগে তোমাদের কাছে 2টা কোশ্চেন রাখবো। ঠিক আছে, এই 2টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে পরমাণুর যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে আমরা জানি কি নিউক্লিয়াসে প্রোটন, ধনাত্মক আধানযুক্ত প্রোটন অবস্থান করে এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন অবস্থান করে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমরা যে সবাই জানি যে প্রোটনের চার্জ কি, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর পরমাণুর কেন্দ্রে সকল প্রোটনগুলোই কি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে অবস্থান করে। তাহলে আমরা আরেকটা ব্যাপার জানি যে প্রোটন সমূহ দেখা যাচ্ছে এই একটা প্রোটনের চার্জ পজিটিভ, এই একটা প্রোটনের চার্জ পজিটিভ। এখন কথা হচ্ছে সবগুলো প্রোটনই তো নিউক্লিয়াসে থাকে, ঠিক না? তাহলে নিউক্লিয়াসের মধ্যে এরা থাকে কিভাবে, কারণ প্রোটনের চার্জ পজিটিভ, এই একটা প্রোটনের চার্জ পজিটিভ। ঠিক আছে, তাহলে এরা তো পরস্পরকে বিকর্ষণ করার কথা, ঠিক না? এরা পরস্পরকে কি বিকর্ষণ করার কথা, কারণ কি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এখানে 11টা প্রোটন কিভাবে থাকবে, এটা তো থাকার কথাই না। এখানে 11টা প্রোটন এই নিউক্লিয়াসের ভিতরে কিভাবে থাকবে, এটা তো থাকার প্রশ্নই আসে না, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এখন এই নিউক্লিয়াসে মানে কেন্দ্রে প্রোটন আছে, দেখা যাচ্ছে কি 11টা প্রোটন আছে, এবং এরা কিভাবে একত্রে থাকলো, এদের তো কি এরা মানে একটা থেকে দেখা যাচ্ছে কি দূরে সরে যাওয়ার কথা, কিন্তু সেটা তো যাচ্ছে না, নিউক্লিয়াসই থাকতেছে। প্রশ্ন হলো কেন? তো এই ব্যাপারটা আমি কোশ্চেনটা লিখি। এক নম্বর কোশ্চেনটা হচ্ছে আমার পরমাণুর নিউক্লিয়াসে সমস্ত ধনাত্মক চার্জ একত্রে, সমস্ত
ধনাত্মক চার্জ মানে হচ্ছে প্রোটনের চার্জ অর্থাৎ পজিটিভ, সমস্ত ধনাত্মক চার্জ একত্রে পুঞ্জীভূত থাকে কিভাবে? এটা হচ্ছে আমার 1 নম্বর কোশ্চেন। আর আমার 2 নম্বর কোশ্চেন হচ্ছে প্রোটন এবং এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন পরস্পরকে কি করে? প্রোটনের চার্জ পজিটিভ, নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন অবস্থান করে এদের চার্জ কি? পজিটিভলি চার্জড। আর নিউক্লিয়াসের বাইরে আমরা ছোটবেলা থেকেই জানি যে ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের বাইরে। বোর সাহেব বলছিলেন কি যে কতগুলো অনুমোদিত শক্তির কি বৃত্তাকার কক্ষপথে, ঠিক আছে? তো ধরলাম বৃত্তাকারী, কারণ এখন হচ্ছে আমাদের লেভেলটা একটু আপগ্রেড হয়েছে, ইন্টারমিডিয়েট বা আইসিসিতে আমাদের লেভেলটা একটু আপগ্রেড হয়েছে। এখন হচ্ছে আমরা আরো ডিটেলসে জানবো যে আসলে কিভাবে ইলেকট্রনগুলো ঘুরে, মানে আবর্তন করে, ঘোরা বললে ঠিক হবে না, আবর্তন করে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই নিউক্লিয়াসের চারদিকে ধরলাম ওই বোর সাহেবের মতামত অনুসারে যে কতগুলো অনুমোদিত কি বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে এই যে আবর্তন করতেছে, মানে সোজাভাবে বলে ঘুরতেছে। এখন কথা হচ্ছে তো ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভলি চার্জ, আর কেন্দ্রে যে প্রোটন আছে এরা হচ্ছে পজিটিভলি চার্জ। তাহলে এখন প্রশ্ন হলো, যখন এরা আবর্তন করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তখন তো এই ইলেকট্রন তো হচ্ছে কি আকর্ষিত হওয়ার কথা না, আকর্ষিত হয় নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা না, কিন্তু সেটা তো হয় না। প্রশ্ন হলো কেন হয় না? তো এটা হচ্ছে আমার দ্বিতীয় কোশ্চেন, যে প্রোটন এবং ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করা সত্ত্বেও প্রোটন এবং ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করা সত্ত্বেও ইলেকট্রনগুলি নিউক্লিয়াসে পতিত হয় না কেন? আচ্ছা, যদি এইভাবে আকর্ষণের ফলে যদি পতিত হইতোই তাহলে কি হইতো? তাহলে দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হইতো, ফলে কি? ফলে পরমাণু এরা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এদের অস্তিত্ব বা এক্সিস্টেন্সই থাকতো না। তো পরমাণুর যদি এক্সিস্টেন্স না থাকতো তাহলে তো অণু গঠন হইতো না। ফলশ্রুতিতে বলা যায় আমি তুমি, মানে এই যে যত বস্তু যত পদার্থ যা কিছু আছে, আমি তুমি, মানে তোমরা, ঠিক আছে, আমি, তারপরে মানে সোজা কথা কেউই থাকতাম না, মানে স্বাভাবিকভাবে বললে। তো এখন কথা হচ্ছে কিন্তু এটা তো ঘটতেছে না। প্রশ্ন হলো কেন? তো এই দুইটা কোশ্চেনের আনসার কি হইতে পারে তোমরা একটু ভাবো। আমি একবার চেক করে নিচ্ছি সকল কিছু ঠিক আছে কিনা। তো আমি 1 নম্বর কোশ্চেনের সলিউশনটা লিখি উপর দিক থেকে। সেটা হচ্ছে এই যে পরমাণুর কেন্দ্রে তো শুধু প্রোটনই থাকে না, ঠিক না? প্রোটনের সাথে নিউট্রনও থাকে। এটার কারণ হচ্ছে এই যে পরমাণু নিউক্লিয়াসে সমস্ত ধনাত্মক চার্জ একত্রে পুঞ্জীভূত থাকে কিভাবে? যদিও বিকর্ষণ হয় কি নিউক্লিয়াসের অস্তিত্ব থাকার কথা ছিল না, কিন্তু থাকে কেন? এটার পিছনে 2টা কারণ আছে। 1 নম্বর কারণটা হচ্ছে, আমি 1 নম্বর সলিউশন আনসার করতেছি। 1 নম্বর কারণটা হচ্ছে আমাদের যে এই যে সজ্জাগুলো হয়, 2টা কারণ। আচ্ছা, তো আমরা জানি যে কেন্দ্রে প্রোটন আর নিউট্রন থাকে এবং প্রোটনের চার্জ পজিটিভ আর একটা প্রোটনের চার্জ পজিটিভ। 11টা, কিন্তু আমি 2টা বিবেচনা করতেছি। তাহলে এই প্রোটন কি হওয়ার কথা? 3টে বিবেচনা করি। প্রোটন এই প্রোটন আছে, 3টে প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে নিউক্লিয়াসের অস্তিত্ব হারিয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হয় না কেন? কারণ এই যে প্রোটনের যে সজ্জা বিন্যাস, 2টা কারণ, এর মধ্যে এইটা একটা আর একটা কারণ আছে। ওই পরের কারণটা হচ্ছে মেজর কারণ, ঠিক আছে? আচ্ছা, তো এদের সজ্জা বিন্যাসটা অনেকটা এরকমটা হয়। একটা প্রোটন আছে এবং নিউক্লিয়াসে কি থাকে প্রোটনের পাশাপাশি? নিরপেক্ষ নিউট্রন। আচ্ছা, তো এরকম নিউট্রন প্রোটন, আবার একটা নিউট্রন, আবার একটা প্রোটন, এইভাবেই হচ্ছে সজ্জা বিন্যাসটা হয়। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে এই যে রিপালশন বা বিকর্ষণ, এটা কি হয়? মাঝে এন থাকায় সজ্জায় রিপালশন কিছুটা রোধ হয়, ঠিক আছে? মানে এন মানে নিউট্রন, ঠিক আছে? নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তো কি হইলো? মাঝে এন থাকায় সজ্জায়, মানে সজ্জায় কি মাঝে এন থাকায় রিপালশন মানে কি রিপালশন কিছুটা রোধ হয়। হ্যাঁ, কিছুটা রোধ হয়। রোধ মানে কি বাধাগ্রস্ত হয় আর কি, মানে কিছুটা রোধ হয়। ওকে, সোজা কথা রিপালশন কম হয় আর কি, বা
বিকর্ষণটা কম হয়। আর দ্বিতীয় কারণটা হচ্ছে, যেটা মেজর কারণ আমি বলবো, সেটা হচ্ছে তার আগে আমরা সামান্য একটা ক্যালকুলেশন করতে হবে, একদম সিম্পল। ছোটবেলা থেকে আমরা জানি যে ভর সংখ্যা ইকুয়ালস টু কি, ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, ঠিক আছে? অর্থাৎ ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে ইকুয়ালস টু আমরা কি দেখলাম, এটি তো ভর সংখ্যা, ঠিক না? ঠিক আছে, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তো সেই অ্যামাউন্টটা কত, 23। তার মানে এবং আমরা কি দেখলাম যে প্রোটন আছে 11টা, পারমাণবিক সংখ্যার সমান, প্রোটন সংখ্যা আছে 11টা, ঠিক আছে? তাহলে এখন আমরা বলতে পারি নিউট্রন সংখ্যা ইকুয়ালস টু কত, 12টা। তাহলে এখন আমরা জানি যে প্রোটনের আমরা কি আপেক্ষিক যে মানে ভরটা, ঠিক আছে, সেটা আমরা কত ধরি, 1 ধরি। আর নিউট্রন, হ্যাঁ, আমরা যদি প্রকৃত ভরটা যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা দেখবো কি প্রোটনের থেকে নিউট্রনের প্রকৃত ভর কিন্তু কিছুটা, দুইটারই 1 ধরা হয়, প্রোটনেরও 1 ধরা হয় মানে আপেক্ষিক, আর হচ্ছে নিউট্রনেরও 1 ধরা হয়। কিন্তু যদি প্রকৃত ভরের বেলায় বিবেচনা করি, তাহলে আমরা কি দেখবো যে প্রোটনের থেকে নিউট্রনের ভর কিছুটা বেশি। তাহলে যদি কিছুটা বেশি হয়, তাহলে এই ভরটা কত হওয়ার কথা, যদি আমরা কি দেখছি যে 11 মানে প্রোটন হলো 11, তার মানে প্রোটনের আমরা আপেক্ষিক ভর ধরবো 11, নিউট্রনের হচ্ছে 12, তার মানে নিউট্রনের আপেক্ষিক ভর ধরবো 12, দ্যাট মিন্স 23। কিন্তু নিউট্রনের প্রকৃত ভর সামান্য বেশি, ঠিক না, সামান্য বেশি। ওকে, যদি বেশি হয় সামান্য, তাহলে আমাদের এই টোটাল ভর হওয়ার কথা ছিল কত, 23 পয়েন্ট সামথিং, 23 পয়েন্ট কি সামথিং মানে বেশি, ঠিক না? 23 এর থেকে বেশি হওয়ার কথা ছিল যদি আমরা একদম প্রকৃত ভরটা সহ কাউন্ট করতাম। কিন্তু দেখা যায় যেমন, কিন্তু এই যে 23 পয়েন্ট সামথিং কেন, কারণ হচ্ছে প্রোটনেরটা আমরা ধরি 1, নিউট্রনেরটাও ধরি 1, কিন্তু প্রকৃত ভরের বিবেচনায় আমরা দেখি যে প্রোটনের থেকে নিউট্রনের ভরটা সামান্য বেশি। তো যদি সামান্য বেশি হয়, তাহলে আমরা টোটাল যখন হচ্ছে এই আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে বিবেচনা করলাম যে 23, তাহলে ওইটাতে কিন্তু একদম একুরেটলি মান নিয়ে কাজ করলে দেখা যাচ্ছে 23 পয়েন্ট সামথিং মানে বেশি একটা মান হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় যে প্র্যাকটিক্যালি এই মানটা আসে 23-এর থেকে কম, এবং সেই মানটা হচ্ছে 22.98। এখন প্রশ্ন হইলো, তাহলে এই 23 পয়েন্ট সামথিং মানে একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে যে 23-এর থেকে একটু কম, অর্থাৎ সামান্য একটু ভর লেস হয়েছে বা কম হয়েছে, তাহলে বাকি ভরটুকু কই গেল, এই যে বাকি ভরটুকু কই গেল, এই যে কোশ্চেনটা, এখান থেকেই হচ্ছে 2 নাম্বারের মানে দ্বিতীয় রিজনটার আমরা আনসার পাই, ঠিক আছে? সেটা কি, সেটা হচ্ছে আমরা আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র জানি কি, E equals to mc স্কয়ার। অর্থাৎ এখান থেকে যদি আমি একদম সহজে বলি যে কোনো পদার্থের সামান্য একটু ভরকে, সামান্য পরিমাণ ভরকে যদি শক্তিতে কনভার্ট করা যায়, শক্তিতে রূপান্তর করা যায়, তাহলে ওই সামান্য ভর থেকে ব্যাপক এনার্জি পাওয়া যায়, ব্যাপক শক্তি বা ব্যাপক এনার্জি পাওয়া যায়। এখানে কি হচ্ছে, ভর শক্তিতে রূপান্তর হচ্ছে, হ্যাঁ, ওই যে সামান্য ভর ইন্টু সি মানে কি আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ওইটার আবার কি টোটালটার উপরে হোল স্কয়ার, মানে হিউজ একটা অ্যামাউন্ট, ঠিক আছে, সামান্য শক্তি থেকে। আচ্ছা, তাহলে এখানে ভর শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে এই যে এখান থেকে 23 পয়েন্ট সামথিং মানে বেশি হওয়ার কথা ছিল, সেটা না পাই আমরা যে একটু সামান্য একটু কম পাইছি, অর্থাৎ সামান্য, তাহলে তারতম্য হয়েছে বা পার্থক্য হয়েছে সামান্য ভরের আমরা হিসাব পাইতেছি না। ওই সামান্য ভরটুকু আসলে মূলত ন্যাচারালি একদম প্রাকৃতিকভাবে দেখা যাচ্ছে, ন্যাচারালি সেটা হচ্ছে কিসে রূপান্তর হয়, সেটা রূপান্তর হয় হচ্ছে বলা যায় যে বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি। হ্যাঁ, বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তিতে কি হয়, রূপান্তর হয়, ঠিক আছে? তো এই যে বন্ধন শক্তিটাই মূলত কি, এই যে বন্ধন শক্তিটা আমি যে বললাম, এই বন্ধন শক্তিটাই মূলত এই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনকে একসাথে আবদ্ধ রাখতে ভূমিকা রাখে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই বাইন্ডিং এনার্জিটাকে আসলে মূলত টোটাল, মানে আমি যদি সম্পূর্ণটাই একসাথে বলি, তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট নাম কি হবে, সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, ঠিক আছে? এবং এই যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, এটা এই যে শক্তিটা, এটার আরেকটা নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। 4টা মৌলিক বলের মধ্যে, তোমরা ফিজিক্সে যখন পড়বে তখন এটা পাবে, 4টা মৌলিক বলের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। অ্যান্ড এটার মূল কাজটাই হলো এইটা যে নিউক্লিয়াসে, পরমাণু নিউক্লিয়াসে কি প্রোটন এবং নিউট্রনকে এই যে একত্রে আবদ্ধ রাখতে ভূমিকা রাখে এই সবল নিউক্লিয় বল, ঠিক আছে? তো এই যে সামান্য যে আমাদের ভরে যে ত্রুটি হলো, মানে ভরে যে আমরা
এটা পাচ্ছি না, পার্থক্যটা পাচ্ছি না, একে ভর ত্রুটিও বলে। ঠিক আছে, তোমরা পরবর্তীতে ফিজিক্সের একদম লাস্টের দিকে সেকেন্ড পেপারের লাস্টের দিকে চ্যাপ্টার আছে, ওখানে ভর ত্রুটির এই কনসেপ্ট কাজে লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি এই ব্যাপারটা লিখে দিচ্ছি। যে বাকি ভর সামান্য শক্তিতে রূপান্তর হয়। আচ্ছা এটা কোথায় লেখা যায়? আচ্ছা আমি এই পাশে লিখে দিই যে বাকি ভর কি হয়, এই যে বাকি ভর, এই যে এখানে যে পার্থক্যটা আছে, বাকি ভর সামান্য শক্তিতে রূপান্তর হয় যাকে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, যাকে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বা সবল নিউক্লিয় এখানে কি বলছো ওরা, বা হ্যাঁ নিউক্লিয়ার, যাকে কি বা সবল নিউক্লিয় বল বলে, বা মানে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো লিখে দিচ্ছি, তোমরা দ্রুত লিখে নিবে। বা সবল নিউক্লিয় বল। এবং এই সবল নিউক্লিয় বলই দেখা যাচ্ছে কি নিউক্লিয়াস গঠনে সাহায্য করে। কারণ কি? কারণ প্রোটন এবং নিউট্রনকে একত্রে আবদ্ধ রাখতে ভূমিকা রাখাচ্ছে। এই সবল নিউক্লিয় বলই নিউক্লিয়াস গঠনে ভূমিকা রাখে। আচ্ছা, তো সোজা কথায় তো এই জন্যই সমস্ত ধনাত্মক চার্জ কি নিউক্লিয়াসে একত্রে পুঞ্জীভূত থাকে, অর্থাৎ সমস্ত ধনাত্মক চার্জ একত্রে পুঞ্জীভূত থাকার পিছনে এটাই হচ্ছে মেইন রিজন। ঠিক আছে, তো আমি আশা করতেছি দুইটা রিজন আমরা বুঝছি। তো আমি এটা এখন মুছে দেবো, কিছুক্ষণ সময় দিলাম, দেন হচ্ছে আমি 2 নম্বর কোশ্চেনের আনসারে চলে যাবো। আচ্ছা আমি আশা করি একটু লেখা হয়ে গেছে। আচ্ছা 2 নম্বর কোশ্চেনে এখন হচ্ছে আমাদেরকে কি গভীর মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেনে বলছে যে প্রোটন এবং ইলেকট্রন পরস্পরের আকর্ষণ করা সত্ত্বেও ইলেকট্রনগুলি নিউক্লিয়াসে পতিত হয় না কেন? অর্থাৎ এখানে আছে প্রোটন, মানে সব ধনাত্মক চার্জ বা প্রোটন এখানে আছে, আর ইলেকট্রনগুলো কি চারপাশে ঘুরতেছে সহজে বললে। এন্ড কথা হচ্ছে তাহলে পজিটিভ চার্জ আর ইলেকট্রন কি নেগেটিভলি চার্জ, তাহলে এই নেগেটিভলি চার্জ এটা কি আকর্ষণ, মানে পজিটিভের দিকে আকর্ষিত হওয়ার কথা, ঠিক না? বিপরীত চার্জ তা আকর্ষিত হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। যদি আকর্ষিত হয় এবং হয়ে যদি নিউক্লিয়াসে পতিত হয় তাহলে তো মানে পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তো পরমাণুর অস্তিত্ব বিলীন হওয়া মানে অণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মানে আমরা সবাই এক কথায় বিলীন হয়ে যায়। বাট সেটা তো হচ্ছে না। প্রশ্ন হলো তাহলে কেন হচ্ছে না? আচ্ছা, তো এটার জন্য আমাদেরকে একটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে এক ধরনের গতি আছে, যে গতির নাম হচ্ছে স্পিন গতি। স্পিন গতি মানে ঘুরে ঘুরে যে গতি, মানে সহজভাবে ম্যাগনেটিক ফিল্ডের দরুন কিরকম গতি? স্পিন গতি। ম্যাগনেটিক ফিল্ডের দরুন গতিটা কিরকম? স্পিন গতি। ঠিক আছে, যেমন ইলেকট্রনের কথা আমরা চিন্তা করতেছি, ইলেকট্রন তো সিম্পলি আমরা বুঝি এরকম না, সিম্পলিও ঘুরে না, ও নিজ অক্ষেও এইভাবে স্পিন হয়, একভাবে না, দুইভাবে হয়। ঠিক আছে, একটা এইভাবে স্পিন আর একটা এইভাবে স্পিন, এইভাবে, ওটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। এভাবে স্পিন হইতে থাকে। তো কথা হচ্ছে যখন এইভাবে স্পিন হতে থাকে আর প্রোটন ওরাও হচ্ছে স্পিন হয়, তো কথা হচ্ছে এই যখন স্পিন এইভাবে ঘুরতে থাকে, তো স্বাভাবিকভাবেই যখন ও নেগেটিভলি চার্জ, ওর হচ্ছে কি এদিকে, মানে ও একবার এদিকে ঘুরতেছে, মানে একবার এদিকে ঘুরতেছে, আবার হচ্ছে নিজের অক্ষেও কি ওইভাবে ঘুরতেছে, স্পিন হচ্ছে, স্পিন গতি। ঠিক আছে, তো যখন ও স্পিন গতি এইভাবে ঘুরতেছে অক্ষের এদিকে, আবার এইভাবে ঘুরতেছে, তো তখন প্রথম অবস্থায় কি নেগেটিভলি চার্জ পজিটিভলি চার্জ, প্রথম অবস্থায় ও এইভাবে ঘুরতেছে যাইতেছে আর পজিটিভের দিকে আসার চেষ্টা করতেছে। কিন্তু একটা সময় যে আমরা জানি যে এখানে মেরুর কিছু ঘটনা আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে সমধর্মী মেরু পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু বিপরীতধর্মী মেরু পরস্পরকে কি আকর্ষণ করে, অর্থাৎ প্রোটন পজিটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ। তাইলে বিপরীতধর্মী মেরু ঘুরতেছে আর দেখা যাচ্ছে যে ও পজিটিভ এ নেগেটিভ, এই যে ঘুরতেছে আকর্ষিত হচ্ছে, যখনই আকর্ষিত হচ্ছে একটা সময় যে দেখা যাচ্ছে ঘুরতে মানে পরস্পরের যে মেরুটা সমমেরুর এরকম একটা অবস্থান ক্রিয়েট হয়ে যায়। তো যখন ক্রিয়েট হয়ে যায় তখন ও আবার রিপালশন, আবার বিকর্ষণ হয়, আবার ঘুরতেছে যখন বিপরীত মেরু হয় তখন হচ্ছে ও আবার আকর্ষিত হয়। হ্যাঁ, কিন্তু একটা সময় যে আবার পুনরায় কি হয়, আবার পুনরায় দেখা যাচ্ছে যে সমমেরু, তখন আবার বিকর্ষণ হয়। তো এইভাবে চলতে থাকে, ফলশ্রুতিতে
ইলেকট্রনটা আসলে কিসের মতো মুভমেন্ট করতে থাকে? তরঙ্গের মতো, যেটা বলা যায় যে ভাইব্রেট। হ্যাঁ, ভাইব্রেট করে। আচ্ছা, অর্থাৎ এইভাবে। আচ্ছা, তো ডিস্টার্ব, এই যে আকর্ষিত হচ্ছে 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 কাছাকাছি আসছে, আবার দেখা যাচ্ছে কি বিকর্ষণ হচ্ছে, আবার হচ্ছে আকর্ষণ হচ্ছে, আবার বিকর্ষণ হচ্ছে, এইভাবে দেখা যাচ্ছে চলতেছে আর কি। ঠিক আছে, ফলে ইলেকট্রনের মুভমেন্টটা বোর সাহেব যেভাবে বলছেন যে ডিরেক্ট বৃত্তাকার, ওরকম ডিরেক্ট বৃত্তাকার আসলে হয় না। ঠিক আছে, আচ্ছা, তো এটার সম্পর্কে আমরা জানবো যে আসলে ইলেকট্রনের অবস্থানটা কোথায় হয় এক্স্যাক্ট, সেটা জানার জন্য কয়েকটা সংখ্যা, তো সেখান থেকেই মূলত কোয়ান্টাম সংখ্যাটা আসে, সেখানে আমি যাচ্ছি। তো আমরা কি দেখলাম যে একবার কি হয়, একবার কাছাকাছি আসে, একবার নিউক্লিয়াসের কাছাকাছি আসে, এবার যখনই হচ্ছে যে কি, যখনই এই স্পিনের ফলে স্পিন গতির ফলে যখনই কি মেরুটা সমমেরু হয় দুইটার মধ্যে, তখন হচ্ছে আবার বিকশিত হয়, তখন কি, তখন আবার দূরে চলে যায়, তখন আবার কি, তখন আবার দূরে চলে যায়। আবার দেখা যাচ্ছে এরকম নিজেদের মধ্যে যে এরকম স্পিন মানে ঘুরতেছে, অ্যান্ড নিজের হচ্ছে অক্ষেও এভাবে ঘুরতেছে। তো কথা হচ্ছে যখন আবার বিপরীতমুখী হয়, তখন মানে বিপরীত মেরু দুইটার হয়, তখন কি, তখন আবার কাছাকাছি আসে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে চলতে থাকে। টিপটা আমি বাদ দিলাম। তো আবার দেখা যাচ্ছে যে আবার সমমেরু হলে বিকশিত হয়, এইভাবে চলতে থাকে। ঠিক আছে, এইভাবে চলতে থাকে। তো এই কারণেই মূলত কি এরা ভাইব্রেট, মানে ইলেকট্রনগুলো তরঙ্গে না এরকম কি ভাইব্রেট হইতে হইতে ঘুরে, বাট কোনো সময় কি নিউক্লিয়াসে পতিত হয় না, ফলে পরমাণুর যে অস্তিত্ব এটা ঠিক থাকে। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমি লিখতেছি যে ইলেকট্রন ও প্রোটনের স্পিন গতি দুইয়ের সলিউশনটা হচ্ছে ইলেকট্রন ও প্রোটনের স্পিন গতি ইলেকট্রন ও প্রোটনের স্পিন গতি নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন যে ব্যাপারটা আমি তখন বললাম, নিজ অক্ষের চারদিকে ঘূর্ণন অ্যান্ড বিপরীত মেরু কি আরেকটা ব্যাপার যে ফ্যাক্টর, সেটা হচ্ছে বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। আচ্ছা, তোমরা এতটুকু সবাই লিখে নাও দ্রুত। তো এই জন্য ইলেকট্রনগুলো ওয়েভ আকারে ভাইব্রেট করে চলে, ভাইব্রেট করে করে চলে। ঠিক আছে, এই যেটা আমরা দেখলাম ইলেকট্রনগুলো কি হয়, ভাইব্রেট, ওয়েভ আকারে ভাইব্রেট করে করে চলে। ঠিক আছে, এই কারণে ইলেকট্রনগুলো ওয়েভ আকারে ভাইব্রেট করে করে চলে। আচ্ছা, তোমরা এতটুকু লিখে নেবে দ্রুত। তো আমরা এই দুটো কোশ্চেনের আনসারগুলো পাইলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। তো এখন আমি দুটো কোশ্চেন মুছে দিচ্ছি। তো এইখান থেকে আসলে আমাদের একটা ব্যাপার অবতারণা হয়। তো আমরা দেখা যাচ্ছে যে আগে কি জেনে আসছি যে বোর সাহেবের, ছোটবেলায় আমরা জাস্ট জেনে আসছি যে বোর সাহেবের মত অনুসারে যে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো কতগুলো কি অনুমোদিত বৃত্তাকার নির্দিষ্ট শক্তির কি কক্ষপথে ঘুরতে থাকে, যেটাকে আমরা অরবিট বা শক্তি স্তর, ঠিক আছে, বা শেল অনেক নামে নামকরণ করে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে আসলে ইলেকট্রনগুলো যখন মুভ করে তখন আমরা কি দেখলাম যে সিম্পলি ওইভাবে বৃত্তাকার ওইভাবেই হয় না, বা প্রকৃত মুভমেন্ট আসলে কিরকম হয়, ওয়েভ আকারে মুভ করতে থাকে বা ভাইব্রেট করে করে চলে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এইভাবে যদি ভাইব্রেট করে করে চলে, মানে এইভাবে যদি ভাইব্রেট করে করে এইভাবে চলে, তাহলে
ইলেকট্রনটা কোথায় আছে আমরা কিভাবে বুঝবো? ওর যে অবস্থানটা, ও যে কোথায় অবস্থান করতেছে স্পেসিফিক, ওইটার যে পরিচয়টা সেটা আসলে কিভাবে আমরা নির্ধারণ করব? তো সেইটা নির্ধারণ করার জন্যই ইলেকট্রনের অবস্থান সম্পর্কে জানার জন্য যে পূর্ণ পরিচয়, ঠিক আছে, সেই পূর্ণ পরিচয় জানার জন্য চারটা সংখ্যার অবতারণা করা হয়েছে। তো সেই চারটা সংখ্যাই আমরা সিম্পলি একদম সহজে বলে সেই চারটা সংখ্যা হচ্ছে মূলত কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এটা না হয় মোটামুটি একটু বুঝতেছি, তো কিন্তু পুরোপুরি তো আসলে বুঝতেছি না এখনো ব্যাপারটা যে কোয়ান্টাম নামটা কেন করা হয়েছে। তো এই ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর নিয়ে যদি আমি কথা বলি, ইলেকট্রনের স্থানান্তর, আচ্ছা এটা তখন উপরটা লাগতেছে না, আমি মুছে দিচ্ছি। ইলেকট্রনের স্থানান্তর, আচ্ছা ইলেকট্রনের স্থানান্তর কয়েকভাবে হইতে পারে, যেমন শক্তি স্তর থেকে শক্তি স্তরে, এরপর হচ্ছে উপশক্তি স্তর থেকে উপশক্তি স্তরে, শক্তি স্তর থেকে শক্তি স্তরে, যেমন একটা ইলেকট্রন ছিল 2 নাম্বার, সাপোজ একটা ইলেকট্রন ছিল 2 নাম্বার কক্ষে, 2 নাম্বার শেলে, হ্যাঁ, বা 2 নাম্বার প্রধান শক্তি স্তরে, ওইটা থেকে সিম্পলি যখন মুভ করে তখন তো বোরের মতবাদ অনুসারে আমরা জানি যে সেটা আসলে মানে অন্য কক্ষে বা অন্য শেলে যায় না, কিন্তু তাকে যদি কোনো এরকম ভিগ্রাস কন্ডিশন, ওইরকম একটা কন্ডিশন বা পরিস্থিতি এরকম একটা ক্রিয়েট করা হয়, তখন দেখা যাচ্ছে কি, তখন সে তার ওই শক্তিস্তর যেখানে থাকে ওখান থেকে দেখা যাচ্ছে যে কি মানে মুভ করে, ওটাকে বলা যায় যে আনস্টেবল একটা কন্ডিশন, ঠিক আছে, আনস্টেবল কন্ডিশন বা অন্য একটা শক্তি স্তরে চলে যায়, ঠিক আছে। তো যদি এরকম নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কি হয়, তখন শক্তির শোষণ হয়, এবং উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তির কি হয়, বিকিরণ হয়, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমরা বোঝার আগে দেখি যে এটা, এবং এটা কয়েকভাবে হইতে পারে, যেমন শক্তি স্তর থেকে শক্তি স্তরে ইলেকট্রন যেতে পারে, সাপোজ 2 থেকে 3 গেল, তাহলে এটা কি হলো, ইলেকট্রনের স্থানান্তর হইলো। এবার উপশক্তি স্তর থেকে উপশক্তি স্তরে গেল, হ্যাঁ, তো এখানে কি হইলো, এখানেও তাহলে দেখা যাচ্ছে কি ইলেকট্রন স্থানান্তর হইলো, ঠিক আছে। যেমন আমি বলতে পারি যে একটা ইলেকট্রন ছিল হচ্ছে 3s উপশক্তি স্তর, এটা গেল হচ্ছে 3d উপশক্তি স্তর, তাহলে এখানে কি হলো, ইলেকট্রনের স্থানান্তর হইলো। এরপর হচ্ছে অরবিটাল থেকে অরবিটালে, ঠিক আছে, একটা অরবিটালে ছিল ওখান থেকে আরেক অরবিটালে গেল, এরকম হইতে পারে ঘটনা, অরবিটাল থেকে অরবিটাল ইলেকট্রনের স্থানান্তর হইতে পারে, যেমন ডিডি ট্রানজিশন, ওকে। তারপর হচ্ছে আমাদের স্পিন, কিসের স্পিন, দেখা যাচ্ছে যে ইলেকট্রনের স্পিনের পরিবর্তনেও শক্তির কি মান পরিবর্তন হয়, ইলেকট্রনের স্পিনের পরিবর্তনেও শক্তির মান পরিবর্তন হয়। মানে কথা হচ্ছে ওই যে কি দেখলাম যে নিম্ন থেকে উচ্চতায় গেলে হচ্ছে কি হয়, শক্তির শোষণ হয়, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে বিকিরণ হয়, বুঝলাম, ঠিক আছে। তো এবং কথা হচ্ছে ইলেকট্রনের যদি স্পিনের পরিবর্তন হয়, মানে স্পিন হচ্ছে এটা আমরা পরে বুঝবো, মানে ইলেকট্রন ঘূর্ণন জাতীয় এই ব্যাপার, ঠিক আছে। তো এটার ফলেও কি হয়, এটার ফলেও শক্তির পরিবর্তন হয়। এখন এত কিছু না বুঝলাম যে শক্তির পরিবর্তন হয়, কিন্তু প্রশ্ন হইলো যে এটা কেন করতেছি, আমরা এখন পড়বো কোয়ান্টাম সংখ্যা, কিন্তু এটা কেন করতেছি, কারণ এটার সাথেই রিলেটেড, কারণ এই যে ইলেকট্রনের যে স্থানান্তর হয়, এই ইলেকট্রন স্থানান্তরের ফলে শক্তির কি হয়, হয় শক্তির শোষণ হয়, না হলে শক্তির বিকিরণ হয়, ঠিক আছে। অর্থাৎ এই স্থানান্তরের শক্তির আমরা অলমোস্ট কোয়ান্টাম সংখ্যায় ঢুকে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি বলবো যে এই যে ইলেকট্রনের স্থানান্তর, এই ইলেকট্রন স্থানান্তরে কি হয়, শক্তির শোষণ বা বিকিরণ হয়, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে, তো
এই যে শক্তির যে শোষণ বা বিকিরণ হয় এটা আসলে কোন ধরনের শক্তি? এটা হলো আলোক শক্তি, ঠিক আছে, আলোক শক্তি। তো এখন কথা হচ্ছে এই যে আলোক শক্তি আছে, আলোর যে দুইটা তোমরা আরো পরে পাবে, সেটা হচ্ছে আলোর দুইটা কি মানে দুই রকমের আসলে মূলত প্রপার্টি পাওয়া যায়। একটা হচ্ছে আলোর কণা ধর্ম, আর একটা হচ্ছে কি তরঙ্গ ধর্ম। এখন কথা হচ্ছে মূলত এখানে যে ডিলটা হয় সেটা হচ্ছে কণা ধর্ম নিয়ে। কোন ধর্ম? কণা ধর্ম। তাহলে এই যে কণা ধর্ম নিয়ে ডিল হয়, তো আলোর যে কণা ধর্ম, এই যে কণা মানে কোন একটা সোর্স থেকে আলো কি প্যাকেট আকারে নিঃসরণ হয়, প্যাকেট বা ফোটন আকারে যে তোমার আলোর যে প্যাকেট আকারে যে বা কোয়ান্টা বা প্যাকেট আকারে যে আলো কণা কণা আকারে বের হওয়া, ওইটাই মূলত কি, ওইটাকেই মূলত আমরা বলি ফোটন, ঠিক আছে। অর্থাৎ আলোর কণার নাম হচ্ছে কি আলোর, এক্ষেত্রে আমাদের কণার এই নিয়ে মানে ডিল করা লাগে, আলোর কণার নাম ফোটন। হ্যাঁ, অ্যান্ড এই যে ফোটনের যে এনার্জি, ফোটনের যে কি শক্তি, ঠিক আছে, এটা মূলত কি দ্বারা ডিফাইন করা হয়? এটা মূলত ডিফাইন করা হয় হচ্ছে কোয়ান্টাম শক্তি দ্বারা। অর্থাৎ একটা ফোটন ইকুয়ালস টু কি এক কোয়ান্টাম পরিমাণ শক্তি। একটা ফোটন সমান সমান এক কোয়ান্টাম শক্তি। তাহলে দুইটা ফোটন সমান সমান কি দুই কোয়ান্টাম শক্তি। তিনটা ফোটন সমান সমান কি তিনটা ফোটন সমান সমান কি তিন কোয়ান্টাম শক্তি। প্রশ্নটা কেন বলতেছি, কারণ এই যে ইলেকট্রন সাপোজ এখান থেকে উচ্চ শক্তি স্তরে গেছে, তাহলে কি শক্তি শোষণ হয়েছে, আবার বললাম যে এখানে আসছে মানে বিকিরণ হয়েছে, তাহলে এই যে ট্রান্সফার হচ্ছে মানে ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে, এই স্থানান্তরের কি শক্তির শোষণ, উচ্চতে গেলে শোষণ, আর উচ্চ থেকে নিম্নতে আসলে বিকিরণ। এই যে এরা এই যে ঘটনাগুলো ঘটতেছে, তাহলে এখানে কি শক্তির চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে। এন্ড কথা হচ্ছে সেটার যে মেজারমেন্ট আমরা যে করি সেটা মূলত কি দ্বারা, মানে আলোর কোন মানে আলোর যে দেখা যাচ্ছে যে কি আলোক শক্তির শোষণ বা বিকিরণ হচ্ছে, ঠিক আছে। এন্ড কথা হচ্ছে এই যে আলোক শক্তির শোষণ বা বিকিরণের যে কি পরিমাণ শক্তি বা কি পরিমাণ এনার্জি, ঠিক আছে, হয় শোষণ হচ্ছে না হয় বিকিরণ হচ্ছে, সেটা মেজার যে আমরা করি সেটা কিসের মাধ্যমে? ফোটনের শক্তি অর্থাৎ কোয়ান্টামের মাধ্যমে, ঠিক আছে। অর্থাৎ আলোর এই যে দেখা যাচ্ছে যে আলোর কণার যে কি আলোর কণা অর্থাৎ ফোটন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, ঠিক আছে, আবার উচ্চ থেকে নিম্নতে আসতেছে, ঠিক আছে। তো এখানে হয় শক্তির শোষণ হচ্ছে উচ্চতে গেলে, আর উচ্চ থেকে নিম্নতে আসলে কি হচ্ছে? বিকিরণ হচ্ছে। এন্ড কথা এই যে ঘটনাগুলো ঘটতেছে সেটার যে শক্তির যে মেজারমেন্টটা করা হচ্ছে তা কি দ্বারা? কোয়ান্টাম শক্তির মাধ্যমে। ফলশ্রুতিতে এবং এই ট্রান্সফার যে হচ্ছে, কার ট্রান্সফার হচ্ছে? ইলেকট্রনের। কার হচ্ছে? ইলেকট্রনের। কাজেই এই ইলেকট্রনের অবস্থান একদম প্রপারলি জানতে মূলত চারটা সংখ্যার প্রয়োজন হয়, যেগুলোকে আমরা কি জানি, যে মানে ইলেকট্রনের অবস্থান পরিচয় জানতে যে চারটা সংখ্যার প্রয়োজন হয়, মানে আমি একদম সহজে বলতেছি, সেগুলোকে আমরা জানি যে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো এই জন্যই অ্যান্ড এই যে মুভমেন্ট হচ্ছে, যে স্থানান্তরে কি শক্তির হচ্ছে হয় শোষণ নয় বিকিরণ হচ্ছে, সেগুলো মেজার করা হয় কি কোয়ান্টাম শক্তি বা কোয়ান্টাম এনার্জির মাধ্যমে। ওখান থেকে মূলত এই কোয়ান্টাম নামটা হচ্ছে কি, ওখান থেকে মূলত এই কোয়ান্টাম নামটা আসছে, ঠিক আছে। এই কারণে আমরা ওই যে ইলেকট্রনের ইলেকট্রনের অবস্থানের পূর্ণ পরিচয় জানার জন্য আমরা যে চারটা সংখ্যার কথা বলছি, সেই চারটা সংখ্যাকে আমরা মূলত যেই নাম দ্বারা ডিফাইন করি সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো ওখান থেকেই মূলত কোয়ান্টাম নামটা আসা। তো আমরা না হয় বুঝলাম যে শক্তি স্তর কি উচ্চ থেকে মানে নিম্ন থেকে উচ্চতে গেলে শোষণ হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা আরো ডিটেলসে জানবো, সমস্যা নাই। আমরা জানলাম যে কোয়ান্টাম সংখ্যা কোথা থেকে আসছে। তো এখন আমাদের জানতে হবে তাহলে যে কোয়ান্টাম সংখ্যা কি। তার আগে আর একটু ভালোভাবে আমি নোট আকারে লিখে দিচ্ছি যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে সহজে বললে ইলেকট্রন যেই শক্তি স্তরে আছে সেই শক্তি স্তরের শক্তি স্তরের আকৃতি, দেন হচ্ছে ইলেকট্রন যে ঘুরতেছে মানে ঘূর্ণনের যে স্পিন, ঠিক আছে, এই সমস্ত ব্যাপার। হ্যাঁ, এই সমস্ত ব্যাপার আসলে আমরা জানি যে এই সংখ্যাগুলোর মাধ্যমে, মানে সেটা হচ্ছে কি মূলত কোয়ান্টাম সংখ্যা। তো আমি নোট আকারে লিখে দিচ্ছি, তো তোমরা দ্রুত লিখে নিবে, আমি বোর্ড মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা নোট লিখতেছি। নোটটা হলো কোন একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে
কোন শক্তি স্তরে আছে, কমা শক্তি স্তরটি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, কমা ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে, না বিপরীত দিকে আবর্তন করে। তা যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আচ্ছা, তো এখানে আমরা বেশ কয়েকটা টার্ম দেখলাম। কয়টা টার্ম? প্রথমে বলছে যে কোন একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, কোন শক্তি স্তরে আছে, দেন শক্তি স্তরটি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার। ঠিক আছে, অর্থাৎ কি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, এখান দ্বারা কি বোঝায়, আকৃতি। কোন শক্তি স্তরে আছে হয়তো সেটা বোঝাবে 2 বা 3 বা 4, অর্থাৎ আকার। ঠিক আছে, এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই, একদম পরে ক্লিয়ার কাট। দেন হচ্ছে শক্তি স্তরটি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, দ্যাট মিনস আকৃতি। তারপর হচ্ছে ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে নাকি বিপরীত দিকে আবর্তন করে। ঠিক আছে, যেই সংখ্যার সাথে প্রকাশ করা তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে আমরা বুঝলাম যে একেবারে কোন একটা ইলেকট্রনের অবস্থানে মানে একদম পূর্ণ পরিচয় জানার জন্য যেই সংখ্যাগুলো লাগে সেগুলো হচ্ছে মূলত কোয়ান্টাম সংখ্যা। আর এরকম কোয়ান্টাম সংখ্যা মূলত কয়টা, 4টা। ঠিক আছে, সেগুলোতে আমি যাচ্ছি, বাট তার আগে সংক্ষেপে বাট আর একটু ডিটেলসে মানে বুঝতে সুবিধা যাতে হয় সেই জন্য আমরা আরেকটা ব্যাপার জানবো, মানে এইটারই আর কি একটু সহজ করে আমাদের বোঝার সুবিধার্থে আমি ওই নোটের কিছু বাকি অংশ লিখে দিচ্ছি যে সংক্ষেপে। তো আমি লিখবো হচ্ছে সংক্ষেপে ইলেকট্রনের আকার, আকৃতি, শক্তি স্তরের ইলেকট্রনের আকার, সংক্ষেপে ইলেকট্রনের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ এবং ইলেকট্রনের ঘূর্ণন। এই 4টি বিষয় প্রকাশ করার জন্য চারটি সংখ্যার অবতারণা করা হয়। এদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা মূলত সংক্ষেপেরটা আর একটু ডিটেলসে বাট সহজে বুঝতেছি। সেটা কি, 4টা কোয়ান্টাম সংখ্যার যে 4টা সংখ্যার অবতারণা করা হয়েছে। কয়টা সংখ্যার? 4টা সংখ্যা। ঠিক আছে, তো এগুলো কি কি? ইলেকট্রনের আকার। ঠিক আছে, তো আকারটা আমরা জানি কিসের মাধ্যমে, ওই যে এটার সাথে এটা রিলেটেড, সেটা হচ্ছে শক্তি স্তরের মানে প্রধান শক্তি স্তর বা শেল, আমরা যেটা ছোটবেলায় পড়ে আছি, শেল, প্রধান শক্তি স্তর বা অরবিট বা কক্ষপথ, সেখান থেকে আমরা কি পাই, শক্তি স্তরের আকার, ইলেকট্রনের
ইলেকট্রন যে পথে কি ইলেকট্রনের যে শক্তি স্তর, এখানে একটা কথা অ্যাড করে না, ইলেকট্রনের শক্তি স্তরের, হ্যাঁ এই কথাটা অ্যাড করে না, শক্তি স্তরের আকার, দেন হচ্ছে শক্তি স্তরের আকৃতি একদম স্পেসিফিক, মানে এটা কি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, এই যেটা আমরা দেখে আসছি, ঠিক আছে। এটা ডিটেলসে দেখছি, বাট এটা একটু সংক্ষেপে, মানে সংক্ষেপে কনসাইসলি বাট ক্লিয়ারলি দেখতেছি এর যে বিষয়। এবং শক্তি স্তরের বিন্যাস, এটা বিন্যাস প্রকরণ, এটা কি শক্তি স্তরের বিন্যাস প্রকরণ, ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকরণ, এটাকে আমরা বলতে পারি ম্যাগনেটিক, মানে অরবিটাল, বা এখান থেকে আমরা ম্যাগনেটিক বা অরবিটালের যে ব্যাপার সেখানে যাবো, যাই হোক। এবং ইলেকট্রনের ঘূর্ণন, অর্থাৎ ইলেকট্রনটা যে ঘূর্ণন আবর্তন হচ্ছে, সেটা কি ঘড়ির কাঁটার দিকে আবর্তন হচ্ছে নাকি বিপরীতে আবর্তন হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ স্পিন। হ্যাঁ, এই বিষয়টা, এই চারটা বিষয় পেলাম কি কি, ইলেকট্রনের শক্তি স্তর আকার, শক্তি স্তর আকৃতি, শক্তি স্তর কি বিন্যাস প্রকরণ, আর একটা ব্যাপার হচ্ছে ইলেকট্রন কেন্দ্রিক, অর্থাৎ ইলেকট্রনের ঘূর্ণন। তাহলে কয়টা বিষয় পেলাম? চারটা। এই চারটা বিষয় কিন্তু, এই চারটা বিষয় যদি আমরা জানি, তাহলে কিন্তু কোনো একটা ইলেকট্রনের অবস্থানের মানে একদম বলা যায় যে অবস্থানের একদম পূর্ণ পরিচয় জানার জন্য আমি মনে করি যে মোর দ্যান এনাফ, ঠিক আছে। অ্যান্ড এই চারটা বিষয় প্রকাশ করার জন্য যে চারটি সংখ্যার অবতারণা করা হয়, সেই চারটার সংখ্যা হলো কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তো আমরা জাস্ট ছোটবেলায় দেখে আসছিলাম সেই বোর মডেল, মানে বৃত্তাকার নির্দিষ্ট শক্তির কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ। বাট আমরা যখন এখন বড় ক্লাসে আসছি, এখন আমরা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বিস্তারিত, যখন আমরা দেখছি কি ইলেকট্রনগুলো আসলে তরঙ্গ বা ওয়েভ আকারে কি ভাইব্রেট করে কি হয়, মুভ করতে থাকে, ঠিক আছে। ওই অঞ্চলকে আবার অরবিটাল বলে, ওগুলো আমরা পরবর্তীতে দেখতেছি, সমস্যা নাই। তো আশা করতেছি যে এখন আমরা বিস্তারিত, মানে কিছুটা হলেও ভালোভাবে বুঝতে পারছি যে আসলে ইলেকট্রন এই যে মুভমেন্ট করতেছে, তো ওর অবস্থানটা, স্পেসিফিক অবস্থানটা পাওয়ার জন্য আমরা যে চারটা সংখ্যার কি, মানে পূর্ণ পরিচয় জানার জন্য, অবস্থানের পূর্ণ পরিচয় জানার জন্য যে চারটা সংখ্যার অবতারণা করা হয়, সেগুলির মতো কোয়ান্টাম সংখ্যা। তার মানে কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? 4 প্রকার। আমি আশা করতেছি কোয়ান্টাম সংখ্যা রিলেটেড বিষয় কিছুটা হলে আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। দেন এখন আমি হচ্ছে এটা মুছে দিচ্ছি। আমি আশা করতেছি তোমরা লিখে নিছো। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। তো কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? 4 প্রকার, ঠিক আছে। সবাই লিখে নিবে দ্রুত। চার প্রকার কোয়ান্টাম সংখ্যা। প্রশ্ন হলো কি কি, আমি ডিরেক্ট এখানে লিখে দিচ্ছি। 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা নিয়ে এখন আমরা ডিল করতেছি, ঠিক আছে। প্রথমটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ওকে, যেটাকে n দ্বারা প্রকাশ করা হয়। এক নম্বরটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রন যেই শক্তি স্তরে ঘুরে, সেই শক্তি স্তরের আকার বা সাইজ কি করা হয়? নির্ধারণ করা হয়, ঠিক আছে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি করি? শক্তি স্তরের আকার বা ইংলিশে কি বলে? শক্তি স্তরের আকার বা সাইজ, ঠিক আছে। মানে এটা দ্বারা একটা ধারণা পাই যে সাপোজ আমাকে বললো যে দ্বিতীয় শক্তি স্তরে, ঠিক আছে। আমরা ছোট থাকতে বলতাম এই আঁকাটাকে আসলে ইলেকট্রনটা মানে এরকম, বাট আমরা এখন কি বড় ক্লাসে আছি, এখন হচ্ছে আমরা একটা ধারণা পাচ্ছি। সাপোজ আমাকে বললো যে এখানে 1 আছে, 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, 1 2 3 4। এখন বললো যে ইলেকট্রনটা কোথায়? 3 নম্বরে মুভ করতেছে। তাহলে আমরা একটা ধারণা পেলাম, ও আচ্ছা 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর। তার মানে কি 2 এর থেকে বড় শক্তি স্তরের আকার বা সাইজটা 2 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট, এরকম একটা অবস্থানে ওই আকার বা ওই সাইজে আছে, ঠিক আছে। তাহলে শক্তি স্তরের আকারের ধারণা পাই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, n দ্বারা সূচিত করা হয়। আচ্ছা, দেন 2 নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমাদের L দ্বারা
কি করা হয়, এল দ্বারা সূচিত করা হয় বা এল দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। অ্যান্ড এইটা দ্বারা শক্তি স্তরের আকৃতি বা শেপ, হ্যাঁ এখন একটু কি, এখন আকার থেকে আমরা একটু ডেপথে ঢুকতেছি আর একটু ভালোভাবে বুঝতেছি অবস্থানটা, ইলেকট্রনের অবস্থানটা যেখানে অবস্থান করতেছে। তো এখান থেকে আমরা কি করি, শক্তি স্তর আকৃতি বা শেপ পাই, ঠিক আছে। ওই যে কি বলছিলাম যে গোলাকার নাকি ডিম্বাকার, ঠিক আছে, নাকি অন্য কোনো কিছু, তাহলে শক্তি স্তরের আকৃতি বা শেপ। শেপ পাই, আচ্ছা। তাহলে আমরা আরেকটু ডেপথে ঢুকতেছি, ঠিক আছে, অর্থাৎ আকার থেকে আকৃতি পেয়েছি, অর্থাৎ আমরা বুঝতেছি হ্যাঁ 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 ইলেকট্রনটা আসলে স্পেসিফিক ভাবে এই অবস্থানে, আকারটা পাইলাম, মানে কি সাইজটা কিরকম বড়, দুইয়ের থেকে বড় কিন্তু 4 থেকে ছোট আছে, ঠিক আছে এরকম, কিন্তু সেটার যে শেপটা যেটা আমরা ভাইব্রেটার ক্ষেত্রে দেখছিলাম, মানে কিছুটা রিয়েলাইজ করতেছি, তো আমরা বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে এটা কোন শেপের হতে পারে, হ্যাঁ উপশক্তি স্তরটা, ঠিক আছে। কারণ কি এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে উপশক্তি স্তরটা আসছে, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে কি আসছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রধান শক্তি স্তর আমরাই পাই, এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর আকার সাইজ অ্যান্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর আকৃতি বা শেপ পাই। ওকে, দেন তৃতীয়ত চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা এম। হ্যাঁ, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এটা দ্বারা কি করে, শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস। এখন হচ্ছে আমরা একদম ডিটেলসে চলে গেছি, মানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা একদম স্পেসিফিক ভাবে বুঝতে পারি, হ্যাঁ ঠিক আছে ওর অবস্থাটা একদম এক্সাক্ট এখানেই, মানে এখান থেকে আমরা অরবিটালের ধারণা পাই, অর্থাৎ ইলেকট্রন যে এই যে এইভাবে মুভ করে, তো কথা এইভাবে যদি মুভটা করে, মানে সহজে বুঝো, এইভাবে যদি ভাইব্রেট করে তরঙ্গের নাই, মানে ওয়েভ আকারে যদি মুভ করতে থাকে, তাহলে আমরা স্পেসিফিক হচ্ছে কিভাবে বুঝবো যাওয়ার অবস্থা, না ঠিক আছে আমরা বুঝলাম যে একটা স্পেসিফিক ভাবে ধারণা পাইছি যে ঠিক আছে এর শক্তি স্তরের আকার এরকম, আরেকটু ডিটেলসে গেছি, মানে আরেকটু ডেপথে গেছি, তখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে ওর হচ্ছে উপবৃত্তাকার না বৃত্তাকার, অর্থাৎ আকৃতি বা শেপ পাইলাম, ঠিক আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। দেন আমরা দেখা যাচ্ছে যদি আরেকটু মানে স্পেসিফিক, মানে একদম সুপার ডিটেলসে, ঠিক আছে একদম সুপার লেভেলের ডিটেলসে যদি আমরা দেখতে যাই, তখন আমরা এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাহায্য নিই, অ্যান্ড ওখান থেকেই মূলত আমরা এই অরবিটালের ধারণা পাই। অরবিটাল হচ্ছে কি, ইলেকট্রন চলার যে মানে চলাচলের জন্য যেই অঞ্চল, ঠিক আছে যেই অঞ্চলে পাওয়ার সম্ভাবনা থাকে ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘের 90 to 95%, ঠিক আছে ওইটাই মূলত হচ্ছে অরবিটাল। বাট কথা হচ্ছে আরও ডিটেলসে মানে ভালোভাবে আমরা এগুলো নেক্সট ক্লাসে বুঝবো ইনশাল্লাহ। তাই আগে এটা লেখো, তাহলে আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাই, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস, শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস। অ্যান্ড এটা মানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমাদের কি দ্বারা সূচিত করা হয়, এম দ্বারা, ঠিক আছে। লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা এখান থেকে আমরা কিসের ধারণা পাই, এখান থেকে পাই হচ্ছে অরবিটালের ধারণা, অরবিটালের। এখান থেকে কি পাই, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিসের ধারণা পাই, আচ্ছা এটা কি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এইদিকে লিখি, চৌম্বকটা দ্বারা হচ্ছে আমরা পাই হচ্ছে অরবিটালের ধারণা, ঠিক আছে। আর হচ্ছে সহকারী থেকে পাই হচ্ছে উপশক্তি স্তর, আর প্রধানটা দ্বারা কি পাই, প্রধানটা দ্বারা পাই হচ্ছে শেল বা অরবিট বা প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট। আচ্ছা আমি যেটা ছিলাম লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো এটা দ্বারা আমরা কি বুঝি যে ইলেকট্রনের ঘূর্ণনটা সেটা কি ঘড়ির দিকে হচ্ছে না বিপরীতে হচ্ছে, ঠিক আছে একদম সিম্পলি বললে, তাহলে এটা দ্বারা আমরা বুঝি হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন।
এখন কথা হচ্ছে, প্রশ্ন হইল যে শক্তি স্তর রিলেটেড কোয়ান্টাম সংখ্যা কয়টা? তিনটা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী, দেন হচ্ছে চৌম্বক। এই তিনটা হচ্ছে শক্তি স্তর রিলেটেড। এই তিনটা হলো শক্তি স্তর রিলেটেড। আর যদি বলা ইলেকট্রন রিলেটেড, তাহলে হচ্ছে ইলেকট্রনের নিজের পরিচয় রিলেটেড, সেটা হচ্ছে একটা, ঠিক আছে? সেটা কোনটা? স্পিন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ সে কি ইলেকট্রনটা কি ঘড়ি কাটার দিকে ঘুরতেছে নাকি বিপরীতে ঘুরতেছে, এই হচ্ছে বিষয়। আর বাকিগুলো কি, ওই যে ইলেকট্রন যে ঘোরার যে অবস্থানটা, ওকে পাওয়ার, ইলেকট্রনকে পাওয়ার জন্য যে অবস্থানটা, শক্তি স্তর রিলেটেড। এই তিনটা হচ্ছে শক্তি স্তর রিলেটেড। আচ্ছা, তোমরা দ্রুত লিখে নাও, দেন হচ্ছে আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা স্টার্ট করে দেবো। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তো প্রথমেই আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে স্টার্ট করতেছি। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা সূচিত করা হয়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ওরা আসলে কেন লাগে? এন এর মান দ্বারা অরবিট বা শক্তি স্তরের আকার, সাইজ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। এন এর মান দ্বারা অরবিট বা শক্তি স্তর, বা এটার আরেকটা নাম কি, প্রধান শক্তি স্তর বা কক্ষপথ বলে, ঠিক আছে, বা শেলও বলে। অরবিট বা শক্তি স্তরের আকার বা সাইজ সম্বন্ধে ধারণা পাওয়া যায়। সাপোজ বলো যে কোন একটা ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তর বা 3 নম্বর কক্ষপথ বা 3 নম্বর শেলে আছে। তার মানে কি? তার মানে হচ্ছে, যদি আমরা এই যে কিছুক্ষণ আগে দেখছিলাম 1 2 3 4, তাহলে ইলেকট্রনটা কোথায় আছে? 3 নম্বর শেল। তাহলে আমরা বুঝলাম যে শক্তি স্তরের আকারটা অনেকটা এরকম, যে 2 এর থেকে বড়, কিন্তু মানে 2 নম্বর শেল বা 2 নম্বর কক্ষপথ বা 2 নম্বর মানে 2 নম্বর প্রধান শক্তি স্তর, বা কি বলাটা প্রেফার করি? আমি প্রেফার করি শক্তি স্তর বলা, মানে 2 নম্বর প্রধান শক্তি স্তর থেকে বড়, কিন্তু 4 নম্বর প্রধান শক্তি স্তর থেকে ছোট। হ্যাঁ, এরকম একটা অবস্থানে আছে, মানে আর আকারটা অনেকটা এরকম, ঠিক আছে? আচ্ছা, কারণ ওই যে আমরা পড়ে আসছি যে শক্তি স্তরের সংখ্যা যদি বাড়ে, সে জায়গায় আমি আসতেছি। তাহলে আমি কি জানলাম? সহজে বলি যে এন এর মান দ্বারা অরবিট বা শক্তি স্তরের আকার বা সাইজ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আচ্ছা, এখন এন এর মান কত পর্যন্ত হতে পারে? এন এর মান হতে পারে 7 পর্যন্ত। n = 1 2 3 4 5। ওই যে কিছুক্ষণ আগে আমি একটা এক্সাম্পল দেওয়া নিয়েছিলাম যে কেন শক্তি স্তর বা বড় ছোট এগুলো বলা নিয়েছিলাম। আচ্ছা, 5 6 7 প্রশ্ন হলো এরকম 7টা কেন? 8 9 10 এরকম হলো না কেন? এর উত্তরটা খুবই সহজ। আমাদের পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কয়টা? আধুনিক পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে 7টা। এন্ড আমরা কি জানতাম যে উপর থেকে নিচে গেলে কি হয়? উপর থেকে নিচে গেলে, মানে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার কি হয়? ছোটবেলা থেকে জেনে আসছি, বড় হয়। কেন? কারণ কি? কারণ একটা একটা করে কি যুক্ত হয়? একটা একটা করে শেল বা প্রধান শক্তি স্তর যুক্ত হয়। অর্থাৎ 1 নম্বর পর্যায়ে যদি একটা প্রধান শক্তি স্তর থাকে, 2 নম্বর পর্যায়ে কি 2টা, 3টা প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট, 4-এ 4টা, 5-এ 5টা, এই জন্য 7টার জন্য 7টা অরবিট বা প্রধান শক্তি স্তর। অ্যান্ড এগুলোকে আমরা প্রধান শক্তি স্তর, অরবিট বা শেল নামকরণ করতে পারি। অ্যান্ড ছোটবেলা থেকে জানে আসছে শেল বা অরবিটগুলোকে আমরা KLMN এগুলো দ্বারা সূচিত করি। KLM এটার জন্য N, বাকিগুলোর জন্য কি একসাথে অ্যাডজাস্ট হয়ে যাইতেছে। KLM 4-এর জন্য N, হ্যাঁ KLMN, বাকিগুলো কি OPQ, বাকিগুলো হচ্ছে OPQ। অ্যান্ড এখান থেকে একটা ইম্পর্টেন্ট নোট, সেটা হচ্ছে ইলেকট্রনের শক্তি স্তরের আকার প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। হ্যাঁ, তো আমি লিখছি। তো এখান থেকে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এন এর মান যদি বাড়ে তাহলে শক্তি স্তরের শক্তিও বাড়ে। এন বা শেল বা প্রধান শক্তি স্তরের মান যদি বাড়ে, তাহলে কি শক্তি স্তরের শক্তিও কি বাড়বে? শক্তি স্তরের শক্তিও বাড়বে। প্রশ্ন হলো কেন? এটা বোরের মডেল যদি তোমরা কেউ ভালোভাবে পড়ো, ঠিক আছে, তাহলে হচ্ছে যে নিম্ন শক্তি উচ্চ শক্তি, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে শোষণ হয়, ঠিক আছে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে কি হয়?
বিকিরণ হয়। ঠিক আছে, এই ব্যাপারগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো অ্যান্ড আরেকটু ডেপথে অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে দ্বিতীয় শক্তি স্তরের যে শক্তি তার থেকে তৃতীয় শক্তি স্তরের শক্তি বেশি, আবার তৃতীয় শক্তি স্তরের যে শক্তি তার থেকে চতুর্থ শক্তি স্তরের শক্তি বেশি। ঠিক আছে, আর এন এর মান যদি বাড়ে তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাও বাড়বে। ইলেকট্রন ধারণ ক্ষমতাও কি বাড়বে? প্রশ্ন হলো কেন? কারণ আমরা ছোটবেলা থেকে জানি যে কোনো একটা শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে কি, মানে ওই শক্তি স্তরের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে বা মানে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ আটবে, হ্যাঁ ওইটাই হচ্ছে কি ধারণ ক্ষমতা। তাহলে আমরা ছোটবেলা থেকে জানি যে কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা সূত্রের সাহায্যে বের করা যায়। সেই সূত্রটা কি? 2n²। কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়ালস টু 2n², এই সূত্র দ্বারা আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এক্সাম্পল দিই, যেমন প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধরে, যেমন প্রথম শক্তি স্তরে n এর মান কত, প্রথম শক্তি স্তরের জন্য n এর মান 1। ঠিক আছে, প্রথম শক্তি স্তরের জন্য বাইর করতেছি, তার মানে কি 2n², অর্থাৎ 2 × 1² মানে কি ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন আটকাবে বা মানে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন আটবে বা ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন ধরবে, সেটা হচ্ছে 2টা। দ্বিতীয়টার জন্য যাই যে n = 2, তাহলে কয়টা হবে 2n² অনুসারে 2 × 2² মানে কি 4 × 2 মানে 8টা। এবার যদি n = 3 হয় তাহলে কয়টা হবে 2n² অনুসারে 2 × 3² মানে 9 মানে 18টা। ঠিক আছে, তো এই কারণে আমরা বুঝতে পারি, এই সূত্রটাই মূলত আমরা বের করতে পারি যে কোন একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধরে বা ইলেকট্রন কোন একটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। ঠিক আছে, তাহলে এখন কি দেখলাম যে যখন 1 হয় তখন ইলেকট্রন ধরে 2টা, ম্যাক্সিমাম ইলেকট্রন ধরে 2টা। যখন মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু কম, যদি 2 হয় তখন আরেকটু বাড়ে 8, যখন 3 হয় তখন আরও বাড়ে, অর্থাৎ n এর মান যত বাড়ে ইলেকট্রন ধারণ ক্ষমতা তত বাড়ে, আবার n এর মান যত বাড়ে শক্তি স্তরের শক্তিও তত বাড়ে। ঠিক আছে, তো আমি আজকে দেখা যাচ্ছে যে এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক, দেন হচ্ছে আমি কয়েকটা এমসিকিউ করব। আচ্ছা, তো প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা বুঝলাম, এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা দেখব। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল। ঠিক আছে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে আসলে কতগুলো সহকারী কোয়ান্টাম সংখ্যার সমন্বয় মূলত আমরা পাই হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা কিছুক্ষণ আগে বলছি, মানে আগের যে টপিকটা ছিল। তাহলে প্রশ্ন হলো কেন? এর কারণ হলো একদম প্রকৃতপক্ষে আমরা যদি বলি একদম প্রকৃতপক্ষে প্রধান যে কোয়ান্টাম সংখ্যাটা বা প্রধান যে শক্তি স্তরটা, এটা বলে আসলে কোনো কিছু নাই, এটা বলে আসলে কিছু নাই। মানে মূলত যে ঘটনাটা হয় সেটা হচ্ছে প্রধান শক্তি স্তরের যে ব্যাপারটা বা শেলের যে ধারণাটা বা অরবিট বা কক্ষপথ মানে প্রধান শক্তি স্তর, এই ধারণাটা এটা মূলত একটা ধারণা যে ওই শক্তি স্তরের আকার বা সাইজটা আসলে কতটা বড়। যেমন আমি বলছিলাম কি, যে 3 নাম্বার এক্সাম্পল দিয়েছিলাম যে 2 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট, কিন্তু প্রকৃতপক্ষে হয় কি, প্রকৃতপক্ষে এই যে ভাইব্রেট করে যে মুভ করে বা ওয়েভ আকারে যে মুভ করে ইলেকট্রনগুলো, ঠিক আছে, এই যে মুভটা যে করে, ঠিক আছে, তো এইটার যে অবস্থানটা জানার জন্য আমরা যে এই যে উপশক্তি স্তর মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা পাই হলো উপশক্তি স্তর। এই কতগুলো উপশক্তি স্তরের সমন্বয়ের রূপই হলো মূলত ওই যে ধারণাটা আমি কিছুক্ষণ মানে আগে যে টপিকটা আমরা পড়ছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, ওইটা এলো বিষয়। ঠিক আছে, মানে আকার। তাহলে এখন কথা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাই? শক্তি স্তরের আকৃতি পাই কোন একটি। আচ্ছা, তো তার আগে একটা ব্যাপার দেখি, মানে সাপোজ আমাকে বললো যে আমরা এখানে সাইডে, আচ্ছা এইটা আমরা কি করি, দেন সাইডে কিছুটা জায়গা রাখি একটা ব্যাপার বোঝার জন্য। যেমন আমি প্রথমে একটা শেপ আঁকলাম, তারপর আমি আরো একটা শেপ আঁকলাম,
এবার আমি আরো একটা শেপ আঁকলাম। আচ্ছা, তো আমি ধরলাম যে এটা হচ্ছে 1 নাম্বার প্রধান শক্তি স্তর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার প্রধান শক্তি স্তর। এখন সাপোজ আমি এই কোন একটা ইলেকট্রন সাপোজ বলবো যে 3 নাম্বার শক্তি স্তরের দেখা যাচ্ছে যে 3 নাম্বার শক্তি স্তরে আছে, ঠিক আছে। তাহলে আমি একটা ধারণা পেলাম যে ওই ইলেকট্রনটার অবস্থান হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর, মানে 2 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট, মানে ধারণাটা পাইলাম জাস্ট। এখন আমি দেখলাম যে এই 3 নাম্বার শক্তি স্তরের মধ্যে স্পেসিফিক কোথায় ইলেকট্রনটা আছে সেটা দেখলাম যে 2 নাম্বারের এখানে আছে ইলেকট্রনটা 2 নাম্বারের এখানে শুয়ে আছে ধরলাম, ঠিক আছে। তাহলে তখন কিন্তু আমি স্পেসিফিক ভাবে বলতে পারবো হ্যাঁ ঠিক আছে আমার এই ইলেকট্রনটা 3 নাম্বার শক্তি স্তরের 2 নাম্বার উপশক্তি স্তরে আছে, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটা আমি কি বলছি যে এটা দ্বারা মূলত শক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমি একবার লিখি তোমাদেরকে, তাহলে তোমাদের হচ্ছে সুবিধা হবে, তোমরা দ্রুত লিখে নিবে এবং সূচিত করা হয় বা প্রকাশ করা হয় এল দ্বারা। আচ্ছা, কোন একটি ইলেকট্রনের শক্তি স্তর, কোন একটি ইলেকট্রন শক্তি স্তরের কোন উপশক্তির কোন একটি ইলেকট্রন শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে তাদের সংখ্যার সাহায্যে জানা যায় তাই সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, যেমন দেখা যাচ্ছে যে সাপোজ এখানে তাহলে কি হলো, প্রধান শক্তি স্তর হচ্ছে 3, মানে 3 নাম্বার প্রধান শক্তি স্তরে আছে, 3 নাম্বার শেলে আছে, এন্ড 3 নাম্বার শেলের স্পেসিফিক কোথায় আছে তা দেখলাম যে 2 নাম্বার উপশক্তি স্তরে আছে। তাহলে অবস্থানটা কি আরো স্পেসিফিক ভাবে জানলাম। এন্ড কথা হচ্ছে সেটাই আমাকে বলছে যে ইলেকট্রন শক্তি স্তরের কোন উপশক্তি স্তর থেকে নিউক্লিয়াসকে চারদিকে আবর্তন করে, তার যে সংখ্যার সাথে জানা সেটা কি, সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এখন বিষয় হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যে আমরা বাইর করব সেটার জন্য আসলে আমাদের ওই প্রধান শক্তি স্তর যে এন এর সাহায্য মাস্ট লাগে। কারণ আমরা ছোটবেলা বা 19-এও দেখে আসছি যে এল এর মান কিরকম বের করে, নোট এল এর মানটা কিরকম হয়, এল এর মান হয় হচ্ছে 0 থেকে শুরু হয় এবং সর্বোচ্চ মানটা কিভাবে ডিফাইন করে বা কিভাবে সেটা নির্ণয় করা হয় 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে কি, তার মানে এন দ্বারা কি বোঝায়, এন দ্বারা বোঝায় হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, বা ওই যেটাকে আমরা শেল বা অরবিট বা প্রধান শক্তি স্তর বলি। তাহলে এন দ্বারা আমরা বুঝবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে আমরা একটা কাজ করতে হবে। কাজটা হলো আমরা দেখছি যে প্রধান শক্তি স্তর বা এন, হ্যাঁ প্রধান শক্তি স্তর বা অরবিট, তাদেরকে আমরা কে এল এম এন, ঠিক আছে, এক একটা নাম আমরা জানতাম। যে প্রথম যে প্রধান শক্তি স্তর সেটার নাম আমরা জানি কে, দ্বিতীয়টার নাম জানি এল, পরেরটার নাম জানি এম, পরেরটার নাম জানি এন, এই ম্যাক্সিমাম এই চারটাই বেশি লাগে, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাইলে উপশক্তি স্তর যারা আছে, হ্যাঁ মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি পাই, উপশক্তি স্তর ধারণা পাই। তাহলে এই উপশক্তি স্তর যারা আছে এদেরকে আসলে কি নাম, কি নাম এদের নামগুলো হচ্ছে আমরা সেই ছোটবেলায় পড়ছি, আরো একবার পড়তেছি এস পি ডি এফ, মূলত 7টা। কি আমি বলি, এস পি
ডি এফ, এবার আরও তিনটে আছে, সেটা হচ্ছে GHI। এখন কথা হচ্ছে এই তিনটা মূলত ব্যবহার হয় না, মানে এই তিনটার অস্তিত্ব আছে কিন্তু ব্যবহার হয় না। অস্তিত্ব আছে কিন্তু ব্যবহার হয় না, মানে লাগে না আর কি। কারণ কি? কারণ সর্বোচ্চ যে সংখ্যার যে মানে সর্বোচ্চ আমাদের পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি কার? 118 নম্বর যে মৌল আছে, ঠিক আছে? তো তারও মূলত ইলেকট্রন বিন্যাস করার জন্য এই জি মানে যেটা আছে এদের GHI এদের প্রয়োজন হয় না, ঠিক আছে? অর্থাৎ তাদের অস্তিত্ব আছে ঠিক কিন্তু ব্যবহার হয় না। তো আমাদের ব্যবহার হয় মূলত চারটা। কি কি? চারটা উপশক্তি স্তর, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপশক্তি স্তরের ধারণা পাই। এবং কথা হচ্ছে যেই চারটা ব্যবহার হয় সেগুলো কি কি? S, P, D, F। এবং প্রথমে দেখা যাচ্ছে যে উপশক্তি স্তর শুরু হয় মূলত এস দিয়ে, মানে প্রত্যেকবার এস দিয়ে শুরু হবে এবং ক্রমান্বয়ে পি, তারপর হচ্ছে ডি এফ এরকম যাবে, ঠিক আছে? তাহলে প্রথমটা কি এস পি, তারপরটা ডি, তারপরটা এফ। তো এইভাবে যাবে, প্রথমে এস, পরে পি, পরে ডি, পরে এফ, ঠিক আছে? আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আমি একটা কাজ করি যে যদি আমি n=1 নেই, প্রধান শক্তি স্তর বা শেল বা প্রধান কোয়ান্টাম সংখ্যা n= যদি আমি 1 নেই, তাহলে উপশক্তি স্তর এল এর মান কত পাই দেখি? উপশক্তি স্তর যখন এল এর মান হবে 0 থেকে, এল এর মান বের করার সূত্রটা কি? যে 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে যদি আমি n-1 এ যদি এই 1 বসাই, n মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে যদি আমি এই 1 কে যদি আমি এখানে বসাই তাহলে কি 1 - 1 0, ঠিক না? তার মানে কি 0 থেকে 0। তো 0 থেকে 0 তো আর যাওয়া লাগতেছে না, শুধু 0, তার মানে এল এর মান 0। এরপর যদি আমি দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা মানে সেকেন্ড যে কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ n=2 বা দ্বিতীয় কি প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট যদি 2 নেই, তখন এল এর মান কত হবে? 0 থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম মান বা সর্বোচ্চ মানটা হবে n-1। তার মানে n এর মান কি এখানে 2। তাহলে 2 যদি এখানে বসাই তাহলে 2 - 1 অর্থাৎ শুধু 1, 0 1। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান পাইছি একটা, সেটা কি? সেটা হচ্ছে একটা সংখ্যা 0, ঠিক আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন 2, তখন এল এর মান পাইছি দুইটা। কি কি? 0 এবং 1, ঠিক আছে? এখন এদের আবার নাম আছে, আচ্ছা নাম পরে করতেছি। এরপর হচ্ছে n= যদি আমি 3 নেই, তখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? অবশ্যই l=0 থেকে n-1 পর্যন্ত। তার মানে কি 0 1, ম্যাক্সিমাম মানটা কি হবে? 3, প্রধান কোয়ান্টাম সংখ্যা এই যে 3 - 1 অর্থাৎ 2। এরপর যদি আমি n=4 নেই, তখন এল এর মান কি হবে? 0 থেকে n-1, 0 1 2 n-1 অর্থাৎ 4 - 1 3। তার মানে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে এখানে একটা ব্যাপার কিন্তু আমরা বুঝতেছি, সেটা কি? সেটা হচ্ছে যদি আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা n=1 নেই, তখন এল এর মান পাই 0 একটা, দুইটা নিলে পাই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দুইটা, তিনটা নিলে পাই 0 1 2 তিনটা। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান বা প্রধান শক্তি স্তরের মান যদি 4 নেই, তখন উপশক্তি স্তরের মান পাই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা হিসেবে উপশক্তি স্তরের মান পাই 4টা, অর্থাৎ 0 1 2 3। তার মানে একটার জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা একটা, দুইটার জন্য দুইটা, তিনটার জন্য তিনটা, চারটার জন্য চারটা। তো সেটাই কিন্তু হচ্ছে এখানে একটার জন্য একটা শক্তি স্তর, একটা প্রধান শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর একটা পাই, দুইটার জন্য পাই হলো দুইটা উপশক্তি স্তর, তিনটার জন্য পাই হলো তিনটা উপশক্তি স্তর, চারটার জন্য পাই হলো চারটা প্রধান শক্তি স্তর, মানে 4 নম্বর প্রধান শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর পাই 4টা, ঠিক আছে? অর্থাৎ যেই কয়টা প্রধান শক্তি স্তর ঠিক সেই কয়টাই উপশক্তি স্তর থাকে, ঠিক আছে? সুতরাং এন এর মান যত, ওই শক্তি স্তরটি ততটি উপশক্তি স্তর নিয়ে গঠিত। আমি এটা এখানে লিখে দিই, তোমরা হচ্ছে নিচে লেখো, বাট আমি উপরে লিখছি এখানে ছোট করে। সুতরাং এন এর মান যত, অর্থাৎ এন মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর। সুতরাং এন এর মান যত, ওই শক্তি স্তরটি ততটি উপশক্তি স্তর নিয়ে গঠিত, ততটি উপশক্তি স্তর নিয়ে গঠিত। তার মানে যদি উপশক্তি স্তর, তার মানে যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা হয় 4, তার মানে ওই 4 নম্বর শক্তি স্তরটায় কয়টা উপশক্তি স্তর আছে? 4টা। যেমন 4টার জন্য 4টা,
তিনটার জন্য তিনটা যদি হয় তাহলে উপশক্তি স্তর কয়টা? 3 নম্বর শক্তি স্তরের জন্য 3টা। তো আমি আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এখানে আমার একটা বিষয় আছে, সেটা কি? তো আমরা একটা ব্যাপার জানছি যে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর, এদের জন্য আমরা যে নামকরণ করছি, তার জন্য প্রথমটা কি দিয়েছিলাম? এস। আমি বলছি যে অলওয়েজ প্রথমটা এস যাবে, একটার জন্য এখানে এস, ঠিক আছে? আবার এখানেও একদম প্রথমটা কি দ্বারা শুরু হবে? উপশক্তি স্তর এস দ্বারা শুরু হবে, এবং পরেরটা পি। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে 3-এর জন্য প্রথমটা এই যে 0, মানে প্রথমটা একেবারে প্রথমটা এস দ্বারা শুরু হবে, পরেরটা পি, অ্যান্ড এরপরে কি? এস এর পরে পি, পি এর পরে ডি, ডি এ যাবে। এরপরে দেখা যাচ্ছে এখানেও 4 নাম্বারটা কি? এস দ্বারা শুরু হবে, পি দ্বারা শুরু হবে, পরে ডি, অ্যান্ড পরেরটা কি? এফ, একবারে লাস্টেরটা কি? এফ, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সবই তো এসপি এসপি এসপি, এদের তো আলাদাভাবে চেনা যাচ্ছে না, ঠিক না? যে কোনটা স্পেসিফিক কোন উপশক্তি স্তর, রাইট? তো তার জন্য এই যে এস লিখলাম, সেটাকে এই যে শক্তি স্তরের যে মানটা, ওটা উপশক্তি স্তরের জন্য দিয়ে দিতে হয়। তার মানে প্রথমটার জন্য 1s, পরেরটার জন্য 2s অ্যান্ড মানে 2s অ্যান্ড 2p, তারপরটার জন্য 3 যুক্ত হবে, 3s 3p 3d, ঠিক আছে? আমরা এখন বুঝতে পারতেছি যে ছোটবেলা থেকে আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করতাম, ওটা আসলে কিভাবে কি করতাম তার ডিটেলসটা হচ্ছে এখন আমরা বড় ক্লাসে এসে জানতেছি, আলহামদুলিল্লাহ। তারপরটা 4 এর জন্য কি? 4s 4p 4d 4f। তো এখন একটা ব্যাপার একটু যদি গভীর মনোযোগ দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, সেটা কি? সেটা হচ্ছে যখন আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা হিসেবে এই যে উপশক্তি স্তর 0 নিয়ে ডিল করি, l = 0 0 0 0, তখন কিন্তু আমরা 0-এর জন্য কিন্তু কেবল এস অ্যান্ড এসি পাই, 0-এর জন্য কিন্তু আমরা শুধু এসি পাই, অন্য কিছু কিন্তু পাই না, ঠিক না? 0-এর জন্য কিন্তু আমরা এসি পাই, হ্যাঁ। কিন্তু উপশক্তি স্তর অনুসারে এটা কি, কিন্তু শক্তি স্তর অনুসারে এটা উপশক্তি স্তরের জন্য ভ্যারি করে। যেমন দ্বিতীয় শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর যখন আমরা প্রথমটা নিই তখন 2s, তৃতীয়ের জন্য নেই যে 3s, চতুর্থের জন্য 4s, বাট 0-এর জন্য কিন্তু আলটিমেটলি এসি থাকে, ঠিক না? 0-এর জন্য কিন্তু এসি থাকে। এই ব্যাপারটা ধরাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা যত প্রবলেম মানে যত মানে পরবর্তীতে যত ইম্পর্টেন্ট যত প্রবলেমগুলো করবো, এগুলোতে এই ছোট ছোট এই কনসেপচুয়াল বিষয়গুলোই আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। এরপর যখন আমরা 1 নেই তখন কিন্তু আমরা এই যে 2p 3p 4p, অর্থাৎ 1-এর জন্য কিন্তু আমরা p এবং p পাই, অন্য কিছু কিন্তু পাই না, ঠিক না? তার মানে 1-এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা 1-এর জন্য উপশক্তি স্তর কোনটা পাই? p পাই। এরপর 2-এর জন্য আমরা যখন ব্যবহার করি তখন কিন্তু এই যে d, তখন কিন্তু আমরা d পাই, 3d 4d, অ্যান্ড 3-এর জন্য আমরা f পাই। তো এই বিষয়টা ধরাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি আশা করি এতটুকু তোমরা লিখছো। দেন আমি একটা ব্যাপার লিখে দিই যেটা আমরা অবজার্ভ করলাম, অবজার্ভ করে যে কনসেপ্টটা আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? এল এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর জন্য 0, সহকারী কোয়ান্টাম সংখ্যা l = যখন 0 হয় তখন উপশক্তি স্তর কোনটা? s, অবশ্যই 0-এর জন্য s। এরপর সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান যখন মানে l এর মান যখন আমরা 1 নিয়ে ডিল করি তখন হচ্ছে উপশক্তি স্তর কোনটা পাই? p পাই। l এর 2 এর জন্য কি পাই? 2 এর জন্য পাইছিলাম হচ্ছে d, এবং l যখন আমরা 3 নিয়ে ডিল করি তখন 3 এর জন্য কোনটা পাই? 3 এর জন্য পাই হচ্ছে আমরা 3 এর জন্য পাই f, 2 এর জন্য d, 2 এর জন্য dd, 1 এর জন্য কি? 1 এর জন্য pp, হ্যাঁ, আর 0-এর জন্য s। একদম সহজে ডিল করা যায়। যখন আমরা ধরো আমরা পাইলাম হচ্ছে l এর মান সাপোজ হচ্ছে আমরা পাইলাম হচ্ছে 2, তখন আমরা যে 0-এর জন্য s, 1 এর জন্য p অ্যান্ড 3 এর জন্য কি? d, ঠিক আছে? এইভাবে আমরা সহজেই বের করতে পারি। আর l এর মান 3 এর জন্য কি? f, ঠিক আছে? এই ব্যাপারটা আমাদের পরবর্তীতে অনেক 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 জায়গায় কাজে লাগবে ইনশাআল্লাহ। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তোমরা অবশ্যই, আমি আশা করি বুঝতে পারছো, অ্যান্ড বোঝার পর এটা কি করবে অবশ্যই বুঝে মনে রাখবে, ঠিক আছে? তো এখন আমি সিম্পলি দুটা কোশ্চেন লিখতেছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 21-22 সেশনে আসছিল। কোশ্চেনটা হচ্ছে কোন উপস্তরটি সম্ভব নয়? কোন উপস্তরটি সম্ভব নয়? কত সালে আসছিল? ডিইউ 21-22 সেশনে আসছিল। আচ্ছা,
এ নাম্বার অপশনে তারা দিয়েছিল হচ্ছে 2D, বি নাম্বার অপশনে দিয়েছিল হচ্ছে 3P, সি নাম্বার অপশনে দিয়েছিল হচ্ছে 4F এবং ডি নাম্বার অপশনে দিয়েছিল 1S। আচ্ছা, তো এখন এই কোশ্চেনটা হচ্ছে আমার প্র্যাকটিস আছে অনেক, আমি হচ্ছে দেখা মাত্রই পারছি আলহামদুলিল্লাহ। তো তোমরা প্র্যাকটিস করে দেখা যাচ্ছে যে আমার থেকেও কি বস লেভেলে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে আমি ব্যাপারটা তোমাদের করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে এই যে পি এফ এস এগুলো মূলত কি, এগুলো মূলত উপশক্তি স্তরের এক একটা নাম, ঠিক না? এই যে পি আছে, এফ আছে, এস আছে, ডি আছে, এগুলো কি উপশক্তি স্তরের নাম, কিন্তু কোনটা হওয়ার সম্ভব এবং হওয়ার সম্ভব নয় এটার জন্য আমরা তো সূত্র জানছি যে উপশক্তি স্তরের জন্য মানে আমরা এল সহকারী কন্ডাক্টর সংখ্যা উপশক্তি স্তর কোথা থেকে পাই? এল থেকেই তো পাই সহকারী কন্ডাক্টর সংখ্যা, ঠিক না? এন্ড এই সহকারী কন্ডাক্টর সংখ্যা এল এর মান কি হতে পারে? এল এর মান আমরা দেখছি যে এল এর মান হতে পারে হচ্ছে 0 থেকে n মাইনাস, মানে ম্যাক্সিমাম মানটা হয় n-1 পর্যন্ত, এর উপরে যাওয়া কিন্তু পসিবল না, ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রথমটা যেমন বাদ দিলাম, পরেরটা থেকে শুরু করি। যেমন এখানে আছে কি, এখানে আছে হচ্ছে 3P, ঠিক না? 3P তার মানে 3 কি 3P, তার মানে 3 হচ্ছে প্রধান শক্তি স্তর বা শেল। তাহলে 3P এর জন্য এল এর মানটা কি হবে? 3P এর জন্য এল এর মানটা হবে অবশ্যই 0 থেকে কি 0 থেকে n-1 অর্থাৎ 3-1 অর্থাৎ 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2, তার মানে মাঝখানে একজন আছে 1। তাহলে 0 এর জন্য কি, 0 এর জন্য যেহেতু শক্তি স্তর 3, তাহলে এটা হবে কি 3s, দেন হচ্ছে 3P অ্যান্ড 3D। তার মানে 3s 3P হওয়া সম্ভব, 3Dও হওয়া সম্ভব, তাহলে 3P একটা তো আছে, তার মানে এটা হওয়া পসিবল, ঠিক আছে? এরপর পরেরটা চেক করি 4F, তাহলে 4F, তাহলে 4 এর জন্য এখন আর আছে এত ভেঙে ভেঙে করতেছি না, তাহলে ম্যাক্সিমাম মান কত হতে পারে? 0 থেকে n-1 অর্থাৎ 4-1 3 পর্যন্ত, ঠিক না? অর্থাৎ 0 1 2 3। এখন আমি ওইভাবে 0 এর জন্য S, 1 এর জন্য P, 2 এর জন্য D, অর্থাৎ S P D F। হ্যাঁ, তার মানে 4F হওয়া সম্ভব, কারণ কি যে S P D F, 3 এর জন্য কি F, অর্থাৎ অ্যান্ড শক্তি স্তর কি আগে 4F, তার মানে 4F হওয়া পসিবল, এটাও পসিবল। আর 1 এর জন্য কি দেখা যাচ্ছে, 1 এর জন্য ম্যাক্সিমাম কি 0 থেকে n-1 অর্থাৎ 1-1, দ্যাট মিন্স 0। তো 0 এর জন্য তো আমরা এসি ধরি, ঠিক না? এসি ধরি, তার মানে 1s ও হওয়া পসিবল। বাট প্রথমটা যদি দেখি 2D, তাহলে 2D এর জন্য ম্যাক্সিমাম কত হবে দেখি? 2D এর জন্য 0 থেকে n-1 অর্থাৎ 2 মাইনাস 0 থেকে n-1 অর্থাৎ 2-1, দ্যাট মিন্স 0 থেকে 1 পর্যন্ত অর্থাৎ 0,1। তার মানে কি S 2s এবং 2P, কিন্তু 2D হওয়া কি পসিবল? তাহলে তো এই যে n-1 এটা থেকে বড় হয়ে যায় মানটা, ঠিক না? যেটা তো হওয়া পসিবল না, এই জন্য 2D মানটা হওয়া পসিবল না, এই জন্য এটার আনসার হবে এ, এটার আনসার হবে এ। তাহলে মানে কত ইজি, মানে ডিউর হচ্ছে এই যে কোশ্চেন, মানে কোশ্চেনটা আমরা কিন্তু দেখলাম যে এখন আমরা কনসেপ্ট, আমাদের এসেনশিয়াল কনসেপ্ট ক্লিয়ার আলহামদুলিল্লাহ, এই জন্য কিন্তু আমাদের কাছে এখন প্রবলেমটা অনেক ইজিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো আমি আরো একটা প্রবলেম করে দেই। কোশ্চেনটা হচ্ছে আমাকে একটা এরকম দিচ্ছে, কোশ্চেনটা উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n = 4, l = 1 বিশিষ্ট হলে অরবিটাল কি? আচ্ছা, কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশনে আসছে, DU 19-20। আচ্ছা, তাহলে এখানে এ নাম্বারে আসছে হলো আমাদের এস অরবিটাল, বি নাম্বারে আসছে হচ্ছে আমাদের পি অরবিটাল, সি নাম্বারে আছে হচ্ছে ডি জেড স্কোয়ার অরবিটাল,
অ্যান্ড লাস্ট ডি নাম্বারে আছে হচ্ছে আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল। তো এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা বুঝলে হচ্ছে মারাত্মক ইজি প্রবলেমটা। সেটা হচ্ছে এখানে আমরা আমাদের যে দিছি ওরা যে কোয়ান্টাম সংখ্যা এন, এন মানে কি, এন মানে হচ্ছে প্রধান শক্তি স্তর, আর এল মানে সহকারী, মানে এন মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এল মানে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। তার মানে আমি সহজেই এখানে কি লিখতে পারি 4, যেহেতু হচ্ছে এখন যদি আমি উপশক্তি স্তরের মাধ্যমে প্রকাশ করি তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যাটার আগে লিখবো 4, তারপর আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা হিসেবে 1 এর জন্য 1 এর রেসপেক্টে যেটা আসে সেটা নিব। তার মানে আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্য 0 এর জন্য কি উপশক্তি স্তর S, 1 এর জন্য উপশক্তি স্তর P, তাহলে আমরা কি লিখবো 4p। তার প্লেস আমরা উপশক্তি স্তরটা পেয়ে গেছি, সেটা কি 4p। তার মানে কোন অরবিটাল, p অরবিটাল। যাই হোক, যদিও আমরা অরবিটাল সম্পর্কে এখনো ডিটেলস জানি না, বাট এটা কিন্তু আমরা ইজিলি বুঝছি যে এটা হচ্ছে p অরবিটাল। অরবিটাল সম্পর্কে এবং আরও দুইটা কোয়ান্টাম সংখ্যা আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অ্যান্ড দেখা যাচ্ছে যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, অ্যান্ড এইগুলো জানার পরে দেখা যাচ্ছে যে আমরা ইজিলি এই টাইপের বোর্ড কোশ্চেন হচ্ছে একদম বলা যায় যে একদম 10 স্টার টাইপের, ঠিক আছে। এগুলো সব কিছু বোর্ড কোশ্চেন অ্যান্ড এডমিশন রিলেটেড ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো সব কিছু আমরা নেক্সট ক্লাসে সলভ করবো ইনশাল্লাহ। মানে কোয়ান্টাম সংখ্যাটা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তো আমি দেখা যাচ্ছে এটার আনসার কি পেলাম, ই অরবিটাল। তো আমি যেটা বলছিলাম যে নেক্সট ক্লাসে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যা যে টপিকটা আছে একদম মারাত্মক ইম্পর্টেন্ট 10 স্টার টপিক, এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তো এখন আমি এইচডব্লিউ দিচ্ছি, তোমরা অবশ্যই এইচডব্লিউ তুলে নিবে। বোর্ড মুছে দিচ্ছি, তারপর আমি চেক করতেছি। তো এইচডব্লিউর প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে আজকের এইচডব্লিউটা প্রথম ক্লাস, তো একেবারে কম দিব আমি। সিডব্লিউর পড়াটা রিভিশন দিবে, সিডব্লিউর পড়া একবারে ক্লাস শেষ হওয়া মাত্রই সিডব্লিউর পড়াটা একবার রিভিশন দিয়ে নিবি, ঠিক আছে। এটা করতে তোমাদের বড় জোর 30 মিনিটস লাগতে পারে, একদম বুঝে বুঝে সুপার টেক্সটে কি ক্লাসে আমি যা কিছু পড়াই সেগুলো একবার রিভিশন দিবে। আর সেকেন্ড কাজ হচ্ছে হাজারি স্যারের বই থেকে কোয়ান্টাম সংখ্যাটা একবার রিভিশন দিবে, ঠিক আছে। তোমরা হচ্ছে হাজারি স্যারের বইটা ফলো করবে। হাজারি স্যারের বইটা পড়লে তোমরা ইঞ্জিনিয়ারিং এডমিশন দাও বা মেডিকেল এডমিশন দাও বা ইউনিভার্সিটি এডমিশন দাও, মানে সকল জায়গাতেই সুবিধা পাবে ইনশাআল্লাহ। তো কি করবে, হাজারি স্যারের বই থেকে মানে মেইন বই বা টেক্সট বুক, হ্যাঁ, এখান থেকে কি করবে হাজারি স্যারের বই থেকে কোয়ান্টাম সংখ্যার যে পার্টটা আছে ওটা একবার রিভিশন দিবে, একবার জাস্ট রিডিং দিবে কোয়ান্টাম সংখ্যা, একবার রিডিং। হ্যাঁ, এখানে দেখবে যে অনেক কিছু বুঝবে না, কিছু বুঝবে না, মানে তোমরা ম্যাক্সিমাম যতটুকু বুঝতে পারো, না বুঝলে নাই কোনো প্রবলেম নাই, একবার রিডিং। তো এই কাজটা করবে, ঠিক আছে। তো আমি আশা করি তোমরা লিখে নিয়েছো এবং অবশ্যই এইচডব্লিউগুলো টাইমলি করবে। তোমাদের প্রতি আমার আহ্বান হচ্ছে তোমরা অবশ্যই প্রতিটা ক্লাস সিরিয়াল অনুসারে করবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তোমরা আমি ক্লাসে যা কিছু পড়াবো ওগুলো হচ্ছে নোট ডাউন করে নিবে দ্রুত, মানে কেমিস্ট্রির জন্য আলাদা একটা খাতা রাখবে, ঠিক আছে। ওই খাতায় দেখা যাচ্ছে কারণ ইন্টারমিডিয়েটে নোট করার কোনো আলাদাভাবে সময় নেই, ওই খাতায় যা কিছু লিখবে ক্লাস লেকচার ওটাই হচ্ছে ইন্টারমিডিয়েটের জন্য, ওটাই হচ্ছে নোট। হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফে অনেকটা এরকমই করা লাগে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কাজ, যে আমি ক্লাসে যা কিছু করাবো এগুলো তোমরা দ্রুত নোট ডাউন করে নিবে। থার্ড কাজ, লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে এইচডব্লিউ আমি যেটা দিয়েছি, এইচডব্লিউ ক্লাসের শেষে আমি যে এইচডব্লিউগুলো দিই এগুলো অবশ্যই টাইমলি করবে, ঠিক আছে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার গুণগত রসায়নের প্রথম ক্লাস। তো সকলে ভালো থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।